কিন্তু এবছর যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, এবছর প্রশ্নকর্তা কিন্তু ভিন্ন ব্যক্তি হতে যাচ্ছে, কারণ পুরো দেশের সব বিশ্ববিদ্যালয় কিংবা দেশের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ। সো তার পার্সপেক্টিভ থেকে, তার চিন্তাধারা থেকে কিন্তু এবার প্রশ্ন করবে। এই চিন্তাধারার জায়গায় কিন্তু এবার একটা পরিবর্তন আসতে পারে। সো অবশ্যই প্রশ্ন প্যাটার্নের পরিবর্তন আসতে পারে, টপিক্সের ভিতরে ভিন্নতা আসতে পারে। এটা কিন্তু তুমি এখন থেকে আসলে একদম এক্স্যাক্টলি গেস করতে পারবে না, বাট কিছুটা ধারণা হয়তো করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কেমন হতে পারে সেই প্রশ্নের আলোকে একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাবো, যেখানে তোমাদের 60টা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং রিটেন বিষয়ে তোমাদের কিছু সাজেশন থাকবে। তো এই নমুনা প্রশ্নের উপরেই কিন্তু আমাদের যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা আছে, এই এক্সাম ব্যাচের আমরা পরীক্ষাটা নিয়েছিলাম। তো এটা একই সাথে আমাদের মডেল টেস্ট 1 নম্বর মডেল টেস্ট এক্সাম ব্যাচের প্রশ্ন। তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এখানে তোমার যে টপিকসগুলো দেখিয়েছি, আমার খুব বেশি আমি কনফিডেন্ট এ বিষয়ে যে এই টপিকসগুলো থেকে তোমাদের এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে পারে। তো দেখো তোমরা হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্পেলিং থেকে সবসময় প্রশ্ন করে, আর স্পেলিং এই টপিকসটা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আর স্পেলিং বিষয়ে তোমার ধারণা থাকবে না, এটা তো হতেই পারে না। সো স্পেলিং বিষয় থেকে তোমার প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে দেখো আছে যে কারেক্ট সেন্টেন্স। রিসেন্টলি এই যে আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স নামে যে টপিক্সটা আছে, এই টপিক্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করতেছে। বিগত সালের প্রশ্নটা তুমি একটু দেখো, দেখলেই বুঝতে পারবা যে এই টপিক্স থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসছে। দেখো আমরাও কিন্তু আমাদের মডেল টেস্টে এই টপিক্সের উপর প্রশ্ন রেখেছিলাম। এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা টপিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি এভাবে কিন্তু প্রশ্নটা আসতেছে, সেটা হলো ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপ আকারে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, বর্তমানে যে অ্যাডমিশন এক্সামগুলো হচ্ছে লাস্ট 2 or 3 ইয়ার্স, এই ইয়ার্সগুলোর প্রশ্ন যদি তুমি ডিপলি অ্যানালাইজ করো তাহলে খুব দারুণভাবে বুঝতে পারবে যে বিশ্ববিদ্যালয়গুলো ফিল ইন দ্য গ্যাপ আকারে ইংরেজির প্রশ্নগুলো করতেছে। সো তোমারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে প্রশ্ন আসবে, তোমাকে এভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। ফিল ইন দ্য গ্যাপ আকারে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এরপরে বাংলার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো বাংলার প্রশ্নে এই যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, এভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার যে অশুদ্ধ বা শুদ্ধ যে সকল বানান আছে, বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসতে পারে, আর সমাজ থেকে তুমি প্রশ্ন পেতে পারো। তারপরে দেখো টেক্সট বুক থেকে তো তুমি প্রশ্ন পাবে। এভাবে দেখো আমাদের যে 1 নম্বর যে মডেল টেস্টটা আছে, এই মডেল টেস্টে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় দারুণভাবে কিন্তু সেই প্রশ্নগুলোই তোমাকে দেওয়া হয়েছে। দেখো তুমি 8 নম্বর যে প্রশ্নটা দেখো, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টপিকস থেকে বাংলায় ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করতেছে, সেই টপিক্সটা হলো আবিধানিক শব্দক্রম। তুমি বিগত ইয়ারের প্রশ্নগুলো দেখো, এই টপিক্সটা থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো এই টপিক্সগুলো থেকে কিন্তু তোমরা প্রশ্ন পেতে পারো। 9 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো সান্ধ্য অক্ষরের উদাহরণ কোনটি? তো এটা রাইট আনসার কিন্তু জয়। তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। আমি এগুলো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই মডেল টেস্টে তুমি কিভাবে এক্সাম দিবে সে বিষয়ে আমি তোমাকে বিস্তারিত বলে দিব। আচ্ছা 10 নম্বরের প্রশ্নটা দেখো তো, পারিভাষিক শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে। সো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। এখানে টোটাল কিন্তু তোমার 15টা প্রশ্ন আছে। ইংরেজির জন্য 15টা প্রশ্ন ছিল, এরপর তোমার বাংলার জন্য কিন্তু 15টা প্রশ্ন ছিল। টোটাল আমি তোমাকে 30টা প্রশ্ন দেখালাম। আর যেহেতু এই প্রশ্নটা সরাসরি পিডিএফটা তোমার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই কারণে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন টু দা পয়েন্টে আলোচনা করতেছি না। যে প্রশ্নগুলো আলোচনা করা দরকার সেই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এবং আজকের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা হলো সর্বশেষ রিটেন বিষয়ে তোমাদের কিছু এক্সক্লুসিভ কথা বলবো, সাজেশন দিব, গাইডলাইন দিব। কারণ এবছর কিন্তু রিটেনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে, সেই প্রেক্ষাপট থেকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো দেখো সাধারণ জ্ঞানের যে প্রশ্নটা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমাদের প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা কোয়ালিটিফুল, এবং প্রশ্নগুলোর কোয়ালিটি দেখলেই তুমি বুঝতে পারবা যে যেহেতু পিডিএফ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই কারণে আমি প্রশ্নগুলো তোমাদের ডিটেলসে আলোচনা করতেছি না। তারপরে একটু দেখো, বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করেন, ক্র্যাক প্লাটুনের সর্বাধিনায়ক। তারপরে লেভ নো ওয়ান বিহাইন্ড, শিডিউল সনদের কতটি দৃষ্টিকোণ থেকে নারীদের সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে, পোড়ামাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল। প্রশ্নগুলো দেখলেই তুমি বুঝতে পারবা সারা বছর কোথায় দিনরাত্রি সমান থাকে, 7ই মার্চের ভাষণে কত দফা দাবি করেছিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রথম মহিলা মহাসচিব। আচ্ছা, গর্জনশীল 40 বায়ু কোনটি, প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা। তারপরে আওয়ামী লীগের বৈদেশিক ঋণ রেখে গেছে কত বছর। ঠিক আছে, তুমি
এইখানে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যে প্রশ্নগুলো কতটা কোয়ালিটিফুল তোমাদের জন্য। দেখো এই যে দার্শনিক উক্তি থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করে, এই টপিকসটা তোমার খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো তো 22 নম্বর প্রশ্নটা তুমি জানো কিনা, নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল? তুমি কি জানো নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল? তো এ ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে। দেখো 26 নম্বর যে প্রশ্ন, বাংলাদেশ সরকারের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে উপজাতিদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করা হয়? তুমি কি এটা জানো? যদি না জানো, তোমার এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জানা দরকার। তুমি টোটাল 30টা প্রশ্ন পাবা, প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা এটা আমাদের 1 নম্বর মডেল টেস্টের প্রশ্ন, এবং এটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবছরের আমাদের ধারণা থেকে নমুনা প্রশ্ন হিসেবে আমরা তোমাদের এটা দিয়েছি। যেহেতু আমি আগেই তোমাদের বারবারই বলেছি, এবার কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আগে যারা প্রশ্ন করতো এখন কিন্তু তারা প্রশ্ন করবে না। সো অবশ্যই প্রশ্ন প্যাটার্নের পরিবর্তন আসতে পারে, টপিক্সের ভিতরে ভিন্নতা আসতে পারে। এটা কিন্তু তুমি এখন থেকে আসলে একদম এক্স্যাক্টলি গেস করতে পারবে না, বাট কিছুটা ধারণা হয়তো করা যায়, এবং তোমার সেই ধারণার উপর ভিত্তি করে কিন্তু তোমার প্রিপারেশনটা হওয়া উচিত। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে কিন্তু বিষয়টা শেয়ার করলাম। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন। তো রিটেন কোশ্চেনে দেখো এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের একটা রিটেন কোশ্চেন। আর তোমাদের যে আমি যে প্রশ্নটা দিলাম নমুনা প্রশ্ন, যেটা আমাদের 1 নম্বর মডেল টেস্ট ছিল, তুমি যদি আমাদের মডেল টেস্টে অ্যাড হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তোমার টোটাল কিন্তু তোমার 25 সেট তোমার এমসিকিউ এক্সাম নিব, এবং 5 সেট থাকবে তোমার রিটেন এক্সাম। এছাড়াও তোমার 5টা কিন্তু রিটেনের উপর ক্লাস থাকবে, আর এটা পাচ্ছ তুমি মাত্র 500 টাকায়, ঠিক আছে? এবং রিটেনের জন্য এখনো পর্যন্ত কিন্তু তোমাদের জন্য 10টা আমি এক্সক্লুসিভ, তোমরা হয়তো আমার রিটেন ক্লাসগুলো যারা দেখেছো তারা জানো, 10টা এক্সক্লুসিভ প্যারাগ্রাফ তোমাদের দিয়েছি, দারুণভাবে এক্সপ্লেইন করে দিয়েছি, বঙ্গ অনুবাদ করে দিয়েছি সবগুলো প্যারাগ্রাফের সাথে সাথে। যে তোমাদের যে সেন্টেন্স অর পয়েম যে এক্সপ্লেনেশন আছে সেগুলোও দিচ্ছি, অনেকগুলো তোমাদের ওয়ার্ড মিনিংস তৈরি করে দিচ্ছি, এবং রিটেনের উপর কিন্তু এক্সক্লুসিভ শিটও তোমাদের প্রোভাইড করছি। সো তুমি মাত্র 500 টাকায় 25 সেট যে এমসিকিউ এক্সাম দেওয়ার পাশাপাশি তুমি একটা এক্সক্লুসিভ রিটেন সাপোর্ট পেয়ে যাবে, এবং যে সাপোর্টটা যদি তুমি তোমার জায়গা থেকে যদি তুমি নেওয়ার চেষ্টা করো এবং আমাদের গাইডলাইন অনুযায়ী যদি তুমি রিটেনের প্রিপারেশন নাও, 100% তুমি এই জায়গা থেকেই বেস্ট করতে পারবে। সো তোমার জন্য একটা হিউজ অপরচুনিটি। স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাই তোমাদের যে কোনো আমাদের মডেল টেস্টে বা যে কোনো ব্যাচে ভর্তি হওয়ার জন্য নাম্বার। তো আমাদের সাথে থাকতে পারো। তুমি কিন্তু এখানে 500 টাকায় অনেক সাপোর্ট পাবে। বিষয়টা তোমার কাছে মনে হতে পারে যে মাত্র 25 সেট, এই 25 সেটের প্রশ্নগুলো তো যেহেতু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে আমাদের প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা কোয়ালিটিফুল হচ্ছে, তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হচ্ছে। আচ্ছা দেখো বিগত সময়ে কিন্তু এই যে শর্ট প্যারাগ্রাফ, এখান থেকে একটা প্রশ্ন আসছে, এটা 22-23 সেশনের একটা প্রশ্ন ছিল রিটেনের। তো টেরিটরি লেভেল এডুকেশন ইন টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। এরপর দেখো এই যে এক্সপ্লেনেশন, পোয়েম আর সেন্টেন্স এক্সপ্লেনেশন থেকে প্রশ্ন আসছে। তারপরে যে তোমার সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসছে। বিগত 3 বছরে কিন্তু এই 3টা টপিকস থেকেই প্রশ্ন আসছে। কিন্তু এবছর যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, এবছর প্রশ্নকর্তা কিন্তু ভিন্ন ব্যক্তি হতে যাচ্ছে, কারণ পুরো দেশের সব বিশ্ববিদ্যালয় কিংবা দেশের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ। সো তার পার্সপেক্টিভ থেকে, তার চিন্তাধারা থেকে কিন্তু এবার প্রশ্ন করবে। এই চিন্তাধারার জায়গায় কিন্তু এবার একটা পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনটা কিন্তু তোমাদের প্রথম যে এক্সপিরিয়েন্স হয়তো তোমরা গেদার করেছো, যারা গেইন করেছো, যারা তোমরা বিউপিতে পরীক্ষা দিয়েছো, বিউপিতে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসছে। বিগত বছরগুলোতে কিন্তু বিউপিতে আইকিউ থেকে প্রশ্ন আসেনি। এবছর দেখো বিউপির প্রশ্ন প্যাটার্নে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। যতদূর পরিবর্তন নিয়ে আসা যায়, পরিবর্তন কিন্তু চলে আসছে। সো বিউপির পরে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাও কিন্তু চেঞ্জ আসতে পারে। আহামরি পরিবর্তন আসবে না হয়তো, কিন্তু কিছু কিছু জায়গায় সুনির্দিষ্ট পরিবর্তন আসতে পারে। যেমন বিগত সময়ে এই 3টা টপিকস থেকে প্রশ্ন আসলেও এবছর কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো তোমার বিগত বছরগুলোতেও সাজেশন করে দিয়েছিল যে এই টপিকসগুলো রিটেনের জন্য প্রস্তুতি নিতে হবে। সো তুমি এবছর কিন্তু এই টপিকসগুলোর উপর প্রিপারেশন রাখতে পারো। যেমন শর্ট প্যারাগ্রাফ, এটাতে দেখো বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, এবং এবছরও আমার মনে হয় 100% শর্ট প্যারাগ্রাফ থেকে তোমার প্রশ্ন আসবে। এটা মোটামুটি শিওর যে এই টপিকসটা তোমার বাদ যাবে না, প্যারাগ্রাফ থেকে তুমি 100% প্রশ্ন পাবে। এক্সপ্লেনেশন, এটা তুমি এবছর পেতেও পারো, নাও পেতে পারো। বিগত 3 বছরে আসলেও এবছর তুমি নাও পেতে পারে। এবছর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার রিঅ্যারেঞ্জ। আচ্ছা এই রিঅ্যারেঞ্জিং যেটা, এটা কিন্তু তোমার এসএসসিতে বা এইচএসসিতে তুমি যে রিঅ্যারেঞ্জিং যেটা তুমি পড়েছো, অর্থাৎ যেটা সেন্টেন্স আকারে ছিল,
ঠিক আছে, হয়তো তোমার 10টা সেন্টেন্স ছিল, একটা গল্প ছিল, ওইটা কি ছিল তোমার, ওটা কিন্তু উল্টাপাল্টা হিসেবে দেওয়া ছিল, তোমাকে ওইটা সাজিয়ে লিখতে হতো। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই রিঅ্যারেঞ্জিং এর বিষয়টা আসে, তাহলে এটা কিভাবে আসতে পারে, একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা যেমন তোমার নেলসন ম্যান্ডেলার যে গল্প আছে, গল্পেই তোমার টেক্সট বুকে দেখবা শেষে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, সেটা উলট পালট করে দেওয়া আছে, এটা একটা প্যারাগ্রাফ আকারে আছে, নট সেন্টেন্স আকারে। এই প্যারাগ্রাফটাকে তোমার সাজিয়ে লিখতে হবে। তো এভাবে কিন্তু আসতে পারে, প্যারাগ্রাফ আকারেও কিন্তু আসতে পারে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশন, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাঞ্চুয়েশন থেকে আসতে পারে। ঠিক আছে, এই একটা বিষয় গুরুত্বপূর্ণ, বিগত সালে কিন্তু এটা থেকেও আসতে, ফিল ইন দ্য গ্যাপ উইথ অথবা উইদাউট ক্লু। ঠিক আছে, সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং তো বিগত 3 বছরে প্রশ্ন আসছেই, এই বছরে আসতেও পারে। ঠিক আছে, তবে এগুলো গুরুত্বপূর্ণ, তুমি অবশ্যই বিগত 3 বছরের যে বিষয়গুলো আসছে, যেমন প্যারাগ্রাফ, পোয়েম অর সেন্টেন্স এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং, এই 3টা বিষয়ের প্রতি তো তুমি অবশ্যই মোস্ট হাইলাইট করবা। সাথে সাথে তুমি এই যে রিঅ্যারেঞ্জিং, ট্রান্সলেশন, এই বিষয়গুলোর প্রতিও হাইলাইট করবা। চেঞ্জিং সেন্টেন্সও আসতে পারে। ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্সও আসতে পারে, তবে আমার মনে হয় রিঅ্যারেঞ্জিং এই টপিক্স বিষয়টা এবং ট্রান্সলেশনটা এবছরে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর প্রতি তোমার এবছর একটু হাইলাইট করতে হবে। তুমি শুধুমাত্র 3টা বিষয়ের উপর প্রিপারেশন নিয়ে গেলে আর দেখলে যে না, প্রশ্ন প্যাটার্নের পরিবর্তন চলে আসছে, সো তুমি কিন্তু অবশ্যই পরীক্ষার হলে যে অনেক শকড হয়ে যাবে, যেটা তোমার উপর অনেক নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে। সো এই বিষয়ের উপর প্রিপারেশন নাও, আর বেস্ট করতে চাইলে আমাদের মডেল টেস্টের সাথে থাকো। একটা নমুনা মডেল টেস্টও তোমাকে দেখাচ্ছি, এবং তুমি 25টা মডেল টেস্ট পাচ্ছ, রিটেনের উপর এক্সক্লুসিভ সাপোর্ট পাচ্ছ। সো আমাদের সাথে থাকো, আমি তোমাকে রিটেন হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দেবো। আমাদের রিটেন যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা যে রিটেনের জন্য কতটা ইউনিক এক্সক্লুসিভ ওয়েতে তোমাদের সাজেশন দিচ্ছি। সো অবশ্যই আমি তোমাকে আবারও হাইলি রিকমেন্ড করবো যে আমাদের সাথে থেকে তোমার ইন্টেন্সিভ তোমার এক্সক্লুসিভ প্রিপারেশনটা নাও, ইনশাল্লাহ তুমি বেস্ট করতে পারবে।